শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ বিতর্ক পর্ব 1। হ্যাঁ, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ, আমেরিকা থেকে দুবাই, সারা ভারতবর্ষ তথা বিশ্বের মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে। বিতর্ক শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ সম্পর্কে কয়েকটি কথাকে কেন্দ্র করে বিতর্ক। তবে এই যে বিতর্ক, এই বিতর্ক কোনটা ঠিক কোনটা ভুল সে সম্পর্কে আলোচনায় না গিয়ে আমরা আজকে প্রথম পর্বে আলোচনা করব শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থে কি আছে। আমরা সাধারণত যারা এই বিতর্ক করছি তার বেশিরভাগ লোক শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থকে আগা থেকে গোড়া পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে পড়েননি। আবার অনেকে কেবলমাত্র শোনা কথায় বিশ্বাস করে তর্ক বিতর্ক চালিয়ে যাচ্ছে। কিন্তু তর্ক বিতর্কের মাঝে আমরা আসুন, এই তর্ক বিতর্কের মাঝে আমরা শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিই। আর এই জানার সঙ্গে সঙ্গে আমরা এই দাবি করি যে শ্রী শ্রী হরিলীলামৃত এত উৎকৃষ্ট গ্রন্থ, যে গ্রন্থটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে স্কুল পাঠ্য হওয়া উচিত। আসুন আমরা এই বিতর্কের সঙ্গে সঙ্গে জেনে নেই লীলামৃত গ্রন্থে কি আছে। তবে একটা আলোচনায় তো লীলামৃত গ্রন্থে কি আছে সে সম্পর্কে আলোচনা করা সম্ভব নয়, তাই আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে আমরা দেখি মতুয়াদের একমাত্র প্রধান আকর গ্রন্থ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কেউ বলছেন গ্রন্থটি উৎকৃষ্ট, কেউ বলেন নিকৃষ্ট, কেউ বলছেন গ্রন্থটি অবৈদিক, কেউ বলেন ব্রাহ্মণ্যবাদী গাঁজাখুরি গল্পে ভরা, কেউ বলছেন গ্রন্থ লেখক কবিয়াল ছিলেন তাই পৌরাণিক কাহিনী এসেছে এখানে, কেউ বলেন চতুরতার সঙ্গে পৌরাণিক মোড়কে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আসল দর্শন তুলে ধরেছেন কবিয়াল তারক সরকার। তাই তো কবি তারক লিখেছেন, যদ্যপি লেখনি ধরি বলিয়ে বিনয় করি, শ্রোতাগণ মহাজন পায়, শ্রোতাগণ হংসবধ দোষ ছাড়ি গুণ যত দুগ্ধবধ করুণ গ্রহণ। কিন্তু আমরা যারা মতুয়া আকর গ্রন্থ নিয়ে বিতর্ক তর্ক করছি তাদের বেশিরভাগই কিন্তু মতুয়া আকর গ্রন্থ পুঙ্খানুপুঙ্খভাবে অনুধাবন করেনি। আর তার বেশিরভাগই বলতে পারি 90% তার্কিক শ্রী শ্রী হরিলীলামৃতের প্রথম সংস্করণের 1 থেকে 249 পাতা এবং পরবর্তী সংস্করণের আগা থেকে গোড়া পর্যন্ত পড়ে দেখেননি। এই বিতর্কের মাঝে আমরা আসুন দেখে নিই কোন প্রেক্ষাপটে লীলামৃত লেখা হয়েছিল। ঠাকুর কেন গ্রন্থ ছাপার অনুমতি দেননি, অর্থাৎ জীবৎকালে তার কাছে যখন এই গ্রন্থ পাঠ করা হয় তিনি শুনে কিন্তু এই গ্রন্থ ছাপার অনুমতি দেননি। পরবর্তীতে ঠাকুরের মৃত্যুর পর কে, কেন, কোন প্রেক্ষাপটে এই গ্রন্থ ছাপার অনুমতি দিয়েছিল, কোন ছাপাখানায় গ্রন্থটি ছাপা হয়েছিল, সেখানে কি কি বাধা এসেছিল, সেখানে কেন ঘুষ দিয়ে গ্রন্থটি ছাপতে হয়েছিল এবং সেই গ্রন্থ ছাপতে গিয়ে কি কি গ্রহণ এবং কি কি বর্জন করতে হয়েছিল, সেসব তথ্য আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তবে প্রথমেই প্রথম সংস্করণের গ্রন্থটি সম্পর্কে আমরা আলোচনা করি। যদিও প্রথম সংস্করণের গ্রন্থটি আমরা অনেকেই পাই না, বিশেষ করে চেতনা মঞ্চের তত্ত্বাবধানে প্রথম সংস্করণের পাণ্ডুলিপি ঢাকার যে ন্যাশনাল লাইব্রেরি, সেই ন্যাশনাল লাইব্রেরি থেকে তার ফটোকপি বাইরে প্রকাশ করার পর ছেপে আমরা বেশ কিছু গ্রন্থ প্রকাশ করি এবং বর্তমানে প্রদীপ বিশ্বাস এবং জগদীশ রায় তাদের তত্ত্বাবধানে গ্রন্থটি মুদ্রিত হয়েছে। কিন্তু এই প্রথম সংস্করণের যে তথ্য, সেই তথ্য সম্পর্কে কয়েকটি কথা না জানলেই নয়। গ্রন্থটিতে 4টি খণ্ড রয়েছে, আদিখণ্ড, মধ্যখণ্ড, অন্তখণ্ড এবং পরিশিষ্ট খণ্ড। আদিখণ্ডে রয়েছে 7 তরঙ্গ, মধ্যখণ্ডে রয়েছে 7 তরঙ্গ, অন্তখণ্ডে রয়েছে 6 তরঙ্গ এবং পরিশিষ্ট খণ্ডে রয়েছে 3 তরঙ্গ। এই মোট 7 আর 3 10 আর 6 16, 16 আর 7 23, 16 আর 7 23,
এই 23টা তরঙ্গে বিভক্ত। এখানে 249 পাতা এবং পরিশিষ্ট অংশ সঙ্গে রয়েছে। প্রকাশক হরিবার সরকার। প্রকাশকাল কত? 1323 বঙ্গাব্দ, ইংরেজি 1916 সাল। মূল্য ছিল সেই সময় 2 টাকা এবং ছাপা হয়েছিল শাস্ত্র প্রচার প্রেস, কলকাতার 5 নং সিদামুদি লেন, দর্জিপাড়া থেকে। আর মুদ্রিত করেছিলেন শ্রীকুল চন্দ্র দে দ্বারা মুদ্রিত। এবার আমরা দেখি যে এই যে লীলামৃত গ্রন্থ ছাপা হলো, তার পরবর্তীকালে যে মতুয়া সাহিত্য রচনার ধারা ও সে সম্পর্কে কয়েকটি কথা। তাই ডাক্তার মনীন্দ্রনাথ বিশ্বাস মনোরচিত হরিচাঁদ তত্ত্বামৃত থেকে এই কটি কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা শুনে নিই সেই কটি কথা। দেখুন, শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থটি 1916 খ্রিস্টাব্দে 2323 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই গ্রন্থ ছাপার 27 বছর পর 1943 খ্রিস্টাব্দে 1350 বঙ্গাব্দে মহানন্দ হালদার মহাশয় শ্রী শ্রী গুরুচাঁদ চরিত কাব্যগ্রন্থটি প্রকাশিত করছে এবং তার শ্রী শ্রী গুরুচাঁদ চরিত প্রকাশিত হবার 1 বছর পর 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে শ্রীমৎ বিচরণ পাগলের প্রণীত শ্রী শ্রী হরি গুরুচাঁদ চরিত্র সুধা। এবং তার কিছু কাল পর অর্থাৎ 1992 খ্রিস্টাব্দে মহানন্দ হালদার মহাশয়ের দ্বিতীয় কাব্যগ্রন্থ সোনার মানুষ গোপাল সাধু, সোনার মানুষ গোপাল সাধু প্রকাশিত হয়। এবং তা এই গ্রন্থগুলির মধ্যে সবথেকে মূল গ্রন্থ হিসাবে ধরা হয় শ্রী শ্রী হরিলীলামৃত এবং শ্রী শ্রী গুরুচাঁদ চরিত। এই দুটি গ্রন্থের মধ্যে আবার মতুয়া ভক্ত এবং গবেষকদের কাছে সর্বাধিক গুরুত্ব পেয়ে থাকে তারক সরকার মহাশয়ের শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থখানি। 1943 খ্রিস্টাব্দে শ্রী শ্রী গুরুচাঁদ চরিত প্রকাশিত হবার পূর্ব পর্যন্ত তারক সরকার, হরিবর সরকার এবং অশ্বিনী গোসাই সহ অন্যান্য বেশ কিছু ভাবুক কবি এবং গীতিকার মতুয়া সাহিত্যের পত্তন করিলেও শ্রী শ্রী গুরুচাঁদ চরিত প্রকাশিত হইবার পর হইতে মতুয়া সাহিত্যের কলেবর বিশেষভাবে বৃদ্ধি পাইতে থাকে। ততদিনে হরিগুরুচাঁদের আপনার জনেরা সাবলীল হাতে কলম ধরিতে শিখিয়েছেন। অর্থাৎ পরবর্তীকালে গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের ফলে যে সমস্ত শিক্ষিত মানুষ মতুয়া সাহিত্য, মতুয়া ধারা, মতুয়া ধর্ম নিয়ে চর্চা করতে শুরু করেছে, তারা কলম ধরা শিখেছে, তারা কলম ধরতে শিখেছে। তাই বহু লিপিকার মতুয়া সাহিত্যের উপর তাহাদের কলম চালাইতে শুরু করেন। তাহারা কলম চালাইতে শিখিলেন ঠিকই, কিন্তু হায় গবেষণামূলক দৃষ্টি লাভ করিতে না পারায় তাহারা কেবলমাত্র বৈদিক সংস্কারাচ্ছন্ন সাধারণ দৃষ্টিতে যাহা দেখিতে পাওয়া যায় তাহা লইয়াই পুস্তকাদি প্রণয়ন করিতে শুরু করিলেন। অর্থাৎ বৈদিক সংস্কারাচ্ছন্ন সাধারণ দৃষ্টিতে যে গ্রন্থগুলো পাওয়া গেছিল, যে গ্রন্থগুলো ছিল, তাই নিয়েই তারা চর্চা করতে শুরু করেন। শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থকারের ইঙ্গিতপূর্ণ লিপিগুলির মর্মার্থ উদ্ধার করিতে কেহই আত্মনিগ্রহ করিলেন না। অর্থাৎ তারক সরকার সুকৌশলে সেই গ্রন্থের মধ্যে যে ইঙ্গিতপূর্ণ লিপিগুলো দিয়েছিলেন সেই গ্রন্থ সম্পর্কে, সেই উক্তিগুলো সম্পর্কে কেউই চর্চা করতে শুরু করলেন না। তাহারা সকলেই বৈদিক ভাবনায় বশবর্তী হইয়া হরিগুরুচাঁদকে লইয়া কেবলই অলৌকিক কাহিনী লিখিতে যত্নবান হইলেন। অর্থাৎ আমরা জানি যে সেই সময়কালে লীলামৃত গ্রন্থ ছাড়া আর কোনো গ্রন্থ অবৈদিক চিন্তা ভাবনায় পাওয়া যায় না। এবং এই যে বৈদিক গ্রন্থগুলো তারা পেয়েছিলেন, পড়েছিলেন, জেনেছিলেন, তারপর যারা এই মতুয়া সাহিত্য নিয়ে কলম ধরলেন তাদের বেশিরভাগই তারক সরকারের মতো সুকৌশলে লীলামৃতে যেভাবে অবৈদিক ভাবধারা, ব্রাহ্মণ্যবাদ বিরোধী ভাবধারা, যুক্তিবাদী ভাবধারা, বিজ্ঞানসম্মত ভাবধারা, মানবিক ভাবধারা তুলে ধরেছিলেন, সেই ধারা আর অন্যের মধ্যে কিন্তু তেমন দেখা গেল না। কিন্তু কেহই তাহার অন্তর্নিহিত যুক্তিবিজ্ঞানের সূক্ষ্ম মৌলিক সত্যটিকে উদ্ঘাটন করিয়া পাঠকদের সম্মুখে তুলিয়া ধরিতে সচেষ্ট হইলেন না। যে কথাটি বললাম, ইহা আমাদের জাতির পক্ষে সবচেয়ে দুর্ভাগ্যজনক চেষ্টাহীনতা। তাই
মহাচিন্তাবিদ হরিগুরুচাঁদের কর্মকুশলতা, জাতীয় মুক্তির সঠিক তৎপরতা, সমাজ ও ধর্মচিন্তার সার্বজনীন সত্যতা প্রচারের আলোকে আজিও সম্মুখ মূল্যায়ন হইল না। অর্থাৎ শ্রী শ্রী হরিলীলামৃতে যে গূঢ় তত্ত্ব, গূঢ় ব্যঞ্জনাধর্মী হরিচাঁদ ঠাকুরের মূল বাণী, মূল দর্শন, মূল চিন্তাধারা, মূল চিন্তা চেতনা তুলে ধরা হয়েছিল, তুলে ধরেছিলেন সুকৌশলে মহা কবি তারক সরকার, সেই জায়গাটা কিন্তু পরবর্তীতে আর আলোকপাত হইল না। যে শাশ্বত সত্যকে ঘিরিয়াই ছিল হরিগুরুচাঁদের ধর্ম আন্দোলন, এই আন্দোলন শুধুমাত্র পতিতদের মাঝেও পরিপূর্ণ মাত্র লাভ করিলে হরিগুরুচাঁদের প্রত্যাশার অনেকটাই পূরণ হইত। অর্থাৎ হরিগুরুচাঁদ কি চেয়েছিলেন সেটা যদি কিছুটাও আমাদের ভক্তদের মধ্যে প্রসারিত হতো, প্রচারিত হতো, তাহলে কিন্তু তাদের ভাবধারাটা সফল হতো। আজ পর্যন্ত পতিত সমাজের সমস্ত লিপিকারেরাই চরম দুর্ভাগ্যজনকভাবে সেই মুক্তির জায়গাটিকে অবহেলা ও তাচ্ছিল্য করিয়া এড়াইয়া যাইতেছেন। অর্থাৎ আপনার উপলব্ধি করতে হবে যে আজকের দিনে দাঁড়িয়ে আমি এই যে সোশ্যাল মিডিয়ার সামনে কথা বলছি, আমার ভিতরে অনেক রূঢ় বাস্তব রয়েছে, অনেক দর্শন রয়েছে, অনেক সত্য রয়েছে, কিন্তু সেই সত্যগুলো কিন্তু আমি বলতে পারি না। কারণ শাসকবর্গের বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। শাসকবর্গ আমাদের উপর আলোকপাত করে রেখেছে যে কোনটা বলবো আর কোনটা বলবো না। আমরা কিন্তু মনে যা চায় চরম সত্যটা লিখতেও পারি না। আপনি বিভিন্ন প্রথম শ্রেণীর পত্রপত্রিকায় নিজের ইচ্ছা যদি প্রকাশ করতে চান, তারা কিন্তু ছাপবে না। আপনি বিভিন্ন প্রথম শ্রেণীর যে গ্রন্থ, সেই গ্রন্থ প্রকাশের জায়গায় গিয়ে আপনি নিজের ইচ্ছামতো যা খুশি তাই লিখে দিলেন, সেটা সত্য হলেও তারা কিন্তু প্রচার বা প্রকাশ করবে না। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আজ থেকে প্রায় 110 বছর আগে, প্রায় 110 বছর আগে হরিবর সরকার যে গ্রন্থ মুদ্রিত করেছিল, সম্পাদনা করেছিল, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই সময় কি কি বাধা এসেছিল, সেই সময় আমাদের কোনো ছাপাখানা ছিল না, সেই সময় আমাদের কোনো প্রকাশক ছিল না, সেই সময় দাঁড়িয়ে কোন প্রেক্ষাপটে তারক সরকার প্রণোদিত যে গ্রন্থ প্রকাশ করতে কি কি বাধা এসেছিল একটু বিবেচনা করেছেন? অতএব সেই জায়গায় দাঁড়িয়ে সেই গ্রন্থের মধ্যে কি কি আছে, সেই গ্রন্থে হরিচাঁদ ঠাকুরের মুখের থেকে যে কথাগুলো বলা হয়েছে, সেই কথাগুলো কত সুন্দর, কত বাস্তব, কত চিরন্তন, সেইগুলো উপলব্ধি করতে হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকের দিনে দাঁড়িয়ে যে বিতর্কটি করছি, সেই বিতর্কের মাঝে এই গ্রন্থের পজিটিভ দিকটাকে গ্রহণ করতে হবে। নেগেটিভ দিক যেগুলো রয়েছে তারই আড়ালে কিন্তু পজিটিভ দিক রয়েছে। তারক সরকার মহাকৌশলে সেই জায়গাটা কিন্তু রেখে গেছেন। অতএব আমরা এই যে বিতর্ক, এই বিতর্ক না করে আমরা আসুন চর্চার মধ্য দিয়ে লীলামৃতের যে হীরেমাণিক্য রয়েছে, লীলামৃতের মধ্যে যে সত্যটা রয়েছে, লীলামৃতের মধ্যে যে মানবিক দৃষ্টিভঙ্গি রয়েছে, লীলামৃতের মধ্যে যে ব্রাহ্মণ্যবাদ বিরোধী মানবিক দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটা তুলে ধরার চেষ্টা করি। এই গ্রন্থে যেমন আছে রূঢ় বাস্তব, অলৌকিক আখ্যান, বিভিন্ন শাস্ত্রগ্রন্থের শ্লোক, যেমন শ্রীমদ্ ভাগবত গীতা রয়েছে, শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতের শ্লোক রয়েছে, কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য চরিতামৃতের শ্লোক রয়েছে, এমনি বিভিন্ন শাস্ত্রগ্রন্থের শ্লোক রয়েছে। তেমনটি আছে যুক্তিজাল, ঠাকুরের মানবিক দর্শন, অবৈদিক চিন্তা চেতনা, ব্রাহ্মণ্যবাদ বিরোধী যুক্তি, সনাতন ভাবনা, বৌদ্ধ জ্ঞান দর্শনের আলোকপাত। তাই বিতর্ক নয়, গ্রন্থ সম্পর্কে চর্চা বাড়ুক, আলোচনা সমালোচনা হোক, মতুয়া ধর্মগ্রন্থ সকলের আলোচনায় আসুক, স্কুল পাঠ্য হোক বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। তাই আরও জানুন, আরও পড়ুন। শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থটি লাল কাপড়ে বা লাল মোড়কে
রেখে শুধু পূজা পার্বণ নয়, সেই গ্রন্থে কি আছে সে সম্পর্কে আমরা জানি। এবং আমরা যদি এই চর্চাটা বাড়িয়ে যাই, তাহলে আমরা লীলামৃত গ্রন্থটির আসল সত্যটা বিশ্ব দরবারে তুলে ধরতে পারবো। তাই আজকে আমরা প্রথম পর্বে এইটুকুই শেষ করলাম। দ্বিতীয় পর্বে আপনারা জানবেন স্বয়ং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কাছে গ্রন্থ নিয়ে গেলে, গ্রন্থ শোনার পর হরিচাঁদ ঠাকুর গ্রন্থটি প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন এই গ্রন্থ ছাপার প্রয়োজন নেই। কেন বলেছিলেন, কোন প্রেক্ষাপটে বলেছিলেন, এবং পরবর্তীকালে কে কেন গ্রন্থটি ছাপার অনুমতি দিলেন, এই সংক্রান্ত বিষয়ে দ্বিতীয় পর্বে আলোচনা করব। এই পর্বে এখানেই শেষ করলাম। আপনাদের সকল মতুয়া ভক্ত অনুরাগীদের কাছে অনুরোধ, আপনারা শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থটি পড়ুন, জানুন এবং তারপরে মানুন। না পড়ে গ্রন্থটির কেবলমাত্র আলোচনা সমালোচনা করবেন না, তর্ক বিতর্ক বাড়াবেন না। আসল সত্যটা উঠে আসুক, লীলামৃত স্কুল পাঠ্য হোক, লীলামৃত গ্রন্থটি সকলের মাঝে মানবিক দৃষ্টিভঙ্গিতে ছড়িয়ে পড়ুক। ধন্যবাদ।